হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের মুভি এক্সপ্লেন সিরিজে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই অসাধারণ একটি মুভি। একটু দাঁড়ান, এটাকে অসাধারণ বললেও খুব কম বলা হয়। মূলত এই মুভিটা এতটাই সুন্দর যে কিসের সাথে তুলনা করলে সঠিক মান নির্ধারণ হবে সেটাই ভেবে পাচ্ছি না। তো আমি যে মুভিটির কথা বলছি এই মুভিটির নাম দ্য ওল্ড গার্ড। যাই হোক, মুভির শুরুতে আমাদের দেখানো হয় একটি জায়গায় বেশ কিছু লোক গুলি খেয়ে পড়ে আছে এবং ব্যাকগ্রাউন্ড ভয়েসে একটা মেয়ে বলছে আমার সাথে আগেও এরকম বহুবার হয়েছে এবং প্রত্যেকবার আমার মাথায় একটা প্রশ্নই জেগেছে, আর সেটা হলো এবার কি আমি বেঁচে যাব? তারপর সিন শিফট হয় আর ব্যাকগ্রাউন্ডে আমার খুব পছন্দের একটি গান বাজতে থাকে। যারা আমার মতো গান খোর তারা এই মুভিটির গানগুলো শুনে দেখতে পারেন। যাই হোক, এরপর আমরা দেখতে পারি একটি ছেলে এবং একটি মেয়ে মরক্কোর একটি শহরে হাঁটছে এবং তাদের কথাবার্তায় জানতে পারা যায় যে এদের দুজনের একজনের নাম অ্যান্ডি, একজনের নাম বুকার। আর ছোট ছোট চুলওয়ালা মেয়েটির নাম অ্যান্ডি। মন থেকে একটা কথা বলি, এই যে বয়েজ হেয়ার কাটিং মেয়েগুলোকে আমার জোস লাগে। বাই দা ওয়ে, অ্যান্ডি বুকারকে জিজ্ঞেস করে আমাকে এখানে কেন ডেকেছো? তখন বুকার বলে মনে আছে 8 বছর আগে আমরা সিএ এর জন্য একটা অপারেশন করেছিলাম আর আমাদের হায়ার করেছিল জেমস কপলি নামে একজন মিলিটারি ইন্টেলিজেন্স। তো উনি আবারও আমাদের ডেকেছে কাজের জন্য, তবে এবার ওনার কাজ না, উনি ডেকেছেন আমাদের দিয়ে ফ্রিল্যান্স করাবে। মানে সুদানে কিছু সন্ত্রাসী 30 জন শিশুকে অপহরণ করে আটকে রেখেছে, আর এবারে আমাদের মিশন হলো সন্ত্রাসীদের কাছ থেকে সেই বাচ্চাগুলোকে সহি সালামত ফেরত নিয়ে আসা। এসব শুনে অ্যান্ডি বলে বুকার তুমি তো জানো আমরা এক ক্লায়েন্টের কাজ দুবার করি না। তারপর অ্যান্ডি জিজ্ঞেস করে জো আর নিকি কই? উত্তরে বুকার জানায় তারা হোটেলে আছে। তো তারপর তারা হোটেলে পৌঁছায় আর এখানে আমরা জো আর নিকিকে দেখতে পাই। তারা সবাই একে অন্যকে বহুদিন পর দেখে এবং দারুণ খুশি হয় আর সবাই মিলে চা খায়। তবে বুকারের একটা ব্যাপার এখানে আমার সাথে মিলে যায়, বুকার দেখা যায় চায়ের সাথে অ্যালকোহল মিশিয়ে খাচ্ছে, মানে হি ইজ মাই টাইপ আর কি। যাই হোক, অ্যান্ডি তখন সবাইকে বলে আমরা তো একই লোকের কাজ দুবার করি না, কিন্তু সুদানের বাচ্চাগুলোর কথা ভেবে আমার খুব খারাপ লাগছে, তাই আমি সিদ্ধান্ত নিতে হেজিটেশনে পড়েছি। আসলে হ্যাঁ বলবো না বলবো বুঝতে পারতেছি না। তো বয়েস তোমরা কি বলো, তোমরা কি মিশনটা করতে চাও? তখন সবাই বলে আগে কপলির সাথে ব্যাপারটা নিয়ে কথা বলে দেখি, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। পরদিন বুকার আর অ্যান্ডি কপলির সাথে দেখা করে। কপলি তখন একটা পত্রিকার নিউজ দেখায়, বলে যে গতকাল সকালবেলা সুদানের একটি স্কুলে আতঙ্কবাদীরা হামলা করে এবং 30 জন বাচ্চাকে জিম্মি করে রাখে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে বাচ্চাগুলোকে আটকে রাখার 24 ঘন্টা হয়ে গেছে, কিন্তু তাদের এখনো কোনো খাবার পানি কিছুই দেওয়া হয়নি। তাই যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন শুরু করতে হবে। তো তারপর তারা একটা হেলিকপ্টারে করে অপারেশনের উদ্দেশ্যে রওনা হয়। অপারেশনের শুরুর দিকে সবকিছুই ঠিকঠাক ছিল, তারা স্নাইপার দিয়ে একটা একটা করে এনিমি ডাউন করছিল আর সামনের দিকে এগোচ্ছিল এবং ফাইনালি তারা যখন মেইন পয়েন্টে পৌঁছায় তখন সেখানে হঠাৎ করে কে যেন লাইট জ্বালিয়ে দেয়। অ্যান্ডিরা বুঝতে পারে এখানে মনে হয় কোনো ঘাপলা আছে, কিন্তু তারা সম্পূর্ণ ব্যাপারটা বুঝে ওঠার আগে তাদের উপর নির্মমভাবে অনর্গল ফায়ারিং চলতে থাকে এবং অ্যান্ডির পুরো টিম এখানে ডাউন হয়ে যায়। আর মুভির ফার্স্ট সিনে এটাই দেখানো হয়েছিল। যাই হোক, এরপর যখন অ্যানিমিরা অ্যান্ডির টিমের কিল শিওর হয় তার অল্প কিছুক্ষণ পরে একটা অবাক করা ঘটনা ঘটে। দেখা যায় অ্যান্ডিরা আবার উঠে দাঁড়ায় এবং এবার শত্রুপক্ষের লোকদের কিছু বোঝার আগেই তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়। তো ফায়ারিং শেষে অ্যান্ডি দেখতে পায় সেখানে একটা ক্যামেরা লাগানো আছে এবং সে বুঝতে পারে তাদেরকে কেউ ফলো করছে দূর থেকে। তাই সে তার টিমকে বলে এখানে বাচ্চা টাচ্চা কিচ্ছু নেই, এটা আসলে আমাদের ফাঁসানোর একটা প্ল্যান ছিল মাত্র, চলো তাড়াতাড়ি এখান থেকে আমাদের পালাতে হবে। তো তারপর তারা তাদের সব পোশাক একটা গর্তের মধ্যে রেখে মাটি চাপা দেয় এবং অ্যান্ডি তখন সবাইকে বলে এখানে আর এক মুহূর্ত থাকা আমাদের জন্য সেফ হবে না, কেননা তারা জেনে গেছে আমরা অমর। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এদের টিমের 4 জনই কোনো এক অজানা কারণে সাধারণ মানুষের থেকে একদমই আলাদা। এদের শরীরে কোথাও কেটে গেলে বা ক্ষত হলে সেটা অটোমেটিক রিকভার হয়ে যায়। যাই হোক, এরপর সিন শিফট হয় আর আমাদের দেখানো হয় আফগানিস্তানের একটা জায়গায় আমেরিকান সেনাবাহিনী একটা লোককে খুঁজছে। তো সেখানকার সার্জেন্ট তখন তাদের টিমের একটি মেয়েকে ডাকে, ওর নাম নেইল। তো সার্জেন্ট নেইলকে বলে ওই যে দূরে একটা বিল্ডিং দেখছো, ওটার ভিতরে বেশ কিছু মহিলা রয়েছে, তোমরা ভিতরে গিয়ে তাদের সাথে কথা বলে দেখো তো ক্রিমিনালের ব্যাপারে কোনো ইনফরমেশন পাও কিনা। তো নির্দেশ পেয়ে তারা ভিতরে যায় এবং সেখানকার মহিলাগুলোকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই লোকটিকে দেখেছেন কেউ? উত্তরে একটি মহিলা বলে না, এখানে কোনো লোক নেই, আসলে মহিলাদের পিছনে লোক মনে কেউ পুরুষ হতে পারে না। মানে মহিলাটি চালাকি করে ইঙ্গিত দিয়ে দিল যে তাদের পিছনের ঘরে একটি লোক লুকিয়ে আছে। তো এরপর নেল তার টিম নিয়ে স্ট্রাইক শুরু করে এবং লোকটির গুলি লেগে যায়, কিন্তু অর্ডার ছিল তাকে জীবিত ধরার, তাই নেল তাকে ফার্স্ট এড দিতে ধরে, কিন্তু লোকটি উল্টোতে নেলের গলা কেটে দেয় চাকু দিয়ে। এখান থেকে সিন শিফট হয় এবং পরের সিনে দেখা যায় অ্যান্ডি তার টিম নিয়ে একটা ট্রেনে করে কোথায় যেন যাচ্ছে। সবাই তখন ঘুমোচ্ছিল, হঠাৎ সবাই একসাথেই জেগে ওঠে এবং সবাই বলে তারা একটা স্বপ্ন দেখেছে এবং তাদের কনভারসেশন শেষে বোঝা যায় সবাই একই স্বপ্ন দেখেছে। অ্যান্ডি তখন বলে আমরা যাকে স্বপ্নে দেখলাম সে একজন সেনা সদস্য, সে আফগানিস্তান মিশনে আছে এবং খুব বিপদে আছে। অ্যান্ডি তখন সবাইকে বলে তোমরা ফ্রান্সে চলে যাও, ওখানে আমাদের গুপ্ত আস্তানায় রেস্ট করো, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। এই বলে সে ট্রেন থেকে নেমে যায়। ওদিকে মিলিটারি বেজে তখন নেইলকে হসপিটালাইজড করা হয়। সেখানে একজন ডক্টর নেইলের ব্যাপারে অন্য একজন ডক্টরকে বলছিল গতকাল তো নেইলের গলা কেটে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে তার গলায় কোনো চিহ্নই নেই। এটা শুনে অপর ডক্টরটি চমকে যায় আর কাছে গিয়ে চেক করে দেখে আসলেই তার গলায় কোনো ক্ষত তো দূরে থাক কোনো দাগই নেই, চিহ্নই নেই। তো ব্যাপারটা তাদের কাছে একটু অন্যরকম লাগে। অ্যাকচুয়ালি নেইলও অ্যান্ডিদের মতো, মানে ক্ষত স্থান অটোমেটিক রিকভার হয়ে যায়। যাই হোক, এখান থেকে সিন শিফট হয় এবং পরের সিনে দেখা যায় একটি লোক একটা বড় সেমিনারে লেকচার দিচ্ছে। সেই লেকচারে লোকটি বলে আমার কোম্পানি এমন একটি বিষয়ে রিসার্চ করছে যেটাতে আমরা সফলতা পেলে পুরো দুনিয়ায় হইচই পড়ে যাবে। আমি যে বিষয়টির কথা বলছি সেটি হলো মানুষের বুড়ো হওয়া নিয়ে। আমরা যে ওষুধটি আবিষ্কার করতে চলেছি এই ওষুধটি মানুষকে বুড়ো হতে দেবে না, মানে মানুষের কোষকে বা সেলকে সবসময় উজ্জীবিত রাখবে। এতে করে মানুষের বয়স বাড়বে না এবং মানুষের আয়ু দ্বিগুণের থেকে দ্বিগুণ হবে। তো সেমিনার শেষ করে সেই লোকটি যখন ফিরছিল তখন তার
গাড়িতে আমরা কপলিকে দেখতে পাই। কপলি তখন তাকে সেই ভিডিও ফুটেজটি দেখায় যেটার জন্য অ্যান্ডি টিমের সাথে সে সুদানের রেস্কিউ নাটক করেছিল আর কি। আর কপলি এসব করেছিল এই লোকটির কথাতেই। তো ভিডিও দেখার পর সেই লোকটি বলে অতি জলদি আমার এদের ডিএনএ স্যাম্পল চাই, যেমন করে হোক এদের রক্ত, টিস্যু এইসব নিয়ে আসতে হবে। তখন কপলি বলে এদের সাথে নাটক করার পর এদের কাছে যাওয়াই তো মৃত্যুকে আলিঙ্গন করার সমান। এটা শুনে লোকটি বলে তুমি যাই বলো না কেন, যেভাবেই পারো এদেরকে আমার কাছে নিয়ে আসো। কপলি তখন একটু ভেবে লোকটিকে জানায় যে আমি বাকি সবাইকে আনতে না পারলেও একজনকে আনতে পারবো, যার খবর আমি আজকেই পেয়েছি। সে এখন আফগানিস্তানে আছে, মানে নেইলের কথা বলছে আর কি। অর্থাৎ নেইলের গলা কাটার পর যে অটোমেটিক রিকভার হয়ে গেছে এই খবরটি কপলিও পেয়ে গেছে, যেহেতু সে মিলিটারি ইন্টেলিজেন্ট। ওদিকে বেইজে তখন নেইল ব্যায়াম করছিল, তখন সেখানে একটা সেনা অফিসার আসে এবং নেইলকে বলে এইমাত্র অর্ডার এসেছে তোমাকে উন্নত চিকিৎসার জন্য জার্মানি পাঠানো হবে, তো তুমি এখন রেডি হও। এটা শুনে নেইল বলে আমি তো এখন একদম সুস্থ। তখন অফিসারটি বলে এটা হেডকোয়ার্টারের অর্ডার। তো নেইল তখন ব্যাপারটা নিয়ে বেশ এসকালেট হয়ে যায় এবং একটি জায়গায় বসে হেডফোন লাগিয়ে গান শুনতে শুরু করে। অ্যাকচুয়ালি সে বুঝতে পারছে না তার সাথে কেন এরকম করা হচ্ছে আর কেনই বা তাকে জার্মানি পাঠানো হচ্ছে। মূলত কিন্তু তাকে জার্মানি না, বরং সে ওষুধ কোম্পানির মালিকের কাছে পাঠানো হচ্ছে স্যাম্পল হিসেবে। যাই হোক, তখনই সেখানটায় অ্যান্ডি চলে আসে এবং দুইটি সেনা অফিসারও তৎক্ষণাৎ সেখানে চলে আসে আর নেইলকে বলে আমরা আপনাকেই খুঁজছি, প্লেন রেডি, তো চলুন আপনাকে এখন যেতে হবে। তখন অ্যান্ডি পিছন থেকে বেরিয়ে এসে তাদের দুজনকে পিটিয়ে বেহুশ করে দেয়, সেই সাথে নেইলকেও বেহুশ করে দেয়। তারপর সে নেইলকে একটা ভেহিকেলের ডিকিতে করে একটি জায়গায় রওনা দেয়, কিন্তু পথে নেইলের জ্ঞান ফেরে আর সে ডিগির ডাকনা খুলে রাস্তায় লাফিয়ে পড়ে। অ্যান্ডি এটা টের পেয়ে গাড়ি থামায় এবং সরাসরি এসে তার মাথায় শুট করে দেয়। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে অল্পক্ষণ পরে নেইলের মাথায় সেই গুলির ক্ষতস্থান ভালো হয়ে যায়। তো নেইল এই ব্যাপারটাতে আশ্চর্য হয়ে যায় এবং অ্যান্ডিকে বলে এটা হতেই পারে না, এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন ছিল। এটা শুনে অ্যান্ডি বলে তুমিও আমাদের মতো একজন, এটা বুঝতে তোমার সময় লাগবে, তোমার মনে অনেক প্রশ্ন জানি, তো উত্তর পেতে চাইলে তুমি আমার সাথে গাড়িতে আসো। তো অ্যান্ডি তখন তাকে নিয়ে একটা প্লেনে ওঠে। নেইল আবারও তাকে জিজ্ঞেস করে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরে অ্যান্ডি বলে প্যারিস। তারপর সে প্লেনের বাইরে গিয়ে বুকারকে ফোন করে এবং জিজ্ঞেস করে কপলিকে খুঁজে পেয়েছো, মানে সে মিলিটারি ইন্টেলিজেন্সকে খুঁজছে তারা। বুকার উত্তরে বলে না পাইনি, তবে এখনো খুঁজতেছি। অ্যান্ডি তখন বুকারকে জানায় টিমের নতুন মেম্বার পেয়ে গেছি, মানে নেইলের কথা বলে আর কি। তো এরপর তাদের প্লেন টেক অফ করে এবং নেইল অ্যান্ডির কাছে জানতে চায় আমার সাথে কেন এরকম হচ্ছে। উত্তরে অ্যান্ডি বলে সেটা তো আমারও প্রশ্ন, কারণ আমিও তো জানি না আমার সাথে কেন এরকম হয়, মানে অটোমেটিক রিকভারের কথা, সেল রিকভারের কথা বলছে আর কি। তো তারপর অ্যান্ডি নেইলকে রেস্ট নিতে বলে নিজে ঘুমিয়ে পড়ে আর অ্যান্ডির ঘুমানোর সুযোগে নেইল তার হাত বেঁধে দেয়। কিছুক্ষণ পর অ্যান্ডির যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার হাত বাঁধা এবং নেইল তাকে গান পয়েন্ট করে রেখেছে। নেইল তখন অ্যান্ডিকে বলে পাইলটকে বলো প্লেন ল্যান্ড করাতে, কিন্তু অ্যান্ডি পাইলটকে উল্টো নিষেধ করে। ফলে নেইল পাইলটের দিকে পিস্তল তাক করে এবং বলে এখনই ল্যান্ড না করলে আমি তোমাকে গুলি করবো। তখন অ্যান্ডি পাইলটকে ধমক দিয়ে বলে তুমি যদি ভুলেও ল্যান্ড করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে গুলি করবো। এরকম তর্কাতর্কিতে অ্যান্ডি প্রচন্ড রেগে গিয়ে রাশিয়ান ভাষায় পাইলটকে একটা গালি দিয়ে গুলি করে দেয় এবং সাথে সাথে পাইলটটি সেখানেই মারা যায়। এই ঘটনা দেখে তো নেইল ঘাবড়ে যায় আর উত্তেজিত হয়ে অ্যান্ডিকে বলে এটা কি করলে তুমি, এখন প্লেনকে চালাবে? উত্তরে অ্যান্ডি বলে আমি প্লেন চালাতে পারি, কিন্তু সেটা তো আর সম্ভব না, কেননা তুমি আমার হাত বেঁধে রেখেছো। তো উপায় না পেয়ে নেইল অ্যান্ডির বাঁধন খুলে দেয় এবং অ্যান্ডি তখন বলে তুমি রাশিয়ান ভাষা জানো না তাই না? নেইল বলে কেন? উত্তরে অ্যান্ডি বলে কারণ আমি তাকে ওটা গালি দেয়নি, আমি রাশিয়ান ভাষায় তাকে বলেছি মরার নাটক করো। তো তখনই পাইলট আবার প্লেন চালাতে ধরে এবং নেইল অ্যান্ডির সাথে মারামারি শুরু করে। মারামারির এক পর্যায়ে অ্যান্ডি নেইলকে থামিয়ে বলে অনেক হয়েছে, তুমি আমার সাথে পারবে না, যত চেষ্টাই করো না কেন। তো এবার চলো একটু গল্প করি। অ্যান্ডি তখন তাকে জিজ্ঞেস করে তোমার পরিবারে কে কে আছে? নেইল তখন বলে আমি আমার মায়ের সাথে থাকতাম, আমার বাবা একজন সেনা সদস্য ছিল, একটা যুদ্ধে তিনি অনেক আগেই মারা যান। তারপর সিন শিফট হয় এবং অ্যান্ডি তাকে নিয়ে প্যারিসের একটা পুরনো চার্চে আসে, মানে এটাই তাদের বোমার আড্ডার জায়গা আর কি, যেখানে বাকিরা তাদের জন্য ওয়েট করছিল। তো এরপর তারা যখন রাতে খেতে বসে নেইল তখন তাদের জিজ্ঞেস করে তোমরা সবাই আমাকে একসাথে কেন স্বপ্নে দেখেছো? উত্তরে তারা বলে আমাদের মতো মানুষদের খোঁজ আমরা স্বপ্নেই পাই, আর নতুন সাথী খুঁজে পেতে 100 বছরের বেশি সময় লেগে যায়। বুকার ছিল আমাদের টিমের সর্বশেষ সদস্য, তাকে আমরা খুঁজে পেয়েছি 1812 সালে। এবার তো নেইলের চোখ কপালে উঠে যায়, বলে এই লোকের বয়স 200 বছর, বাবারে বাবা। তো তারপর তারা একে একে সবার বয়স বলে, কিন্তু অ্যান্ডি তার বয়স বলে না। অ্যান্ডিকে তার বয়স জিজ্ঞেস করলে সে জানায় আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না, মানে অ্যান্ডি এখানকার সবার থেকে বয়সে বড় আর কি, মানে টিম লিডার যেহেতু। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তারা যেহেতু অমর, তাই একটা বয়সে এসে তাদের একদম চেহারার পরিবর্তন থেমে গেছে, মানে এরকম বয়সে ওরা 200, 300, 400, 500 বছর ধরে আছে এরকম ফেসে এরকম চেহারায়। যাই হোক, এসব শুনে নেইল অ্যান্ডিকে জিজ্ঞেস করে আমরা কি তাহলে আসলেই অমর? অ্যান্ডি তখন বলে প্রতিটি জীবিত জিনিসকেই মরতে হবে, আমরাও মরবো, তবে আমাদের সেল রিকভার যতদিন কাজ করবে ততদিন পর দিয়ে আমরা অমর থাকবো, কিন্তু সেল রিকভার বন্ধ হয়ে গেলে আমরা নিশ্চয়ই মরবো এবং নিশ্চিত মৃত্যু আমাদের হবেই। তো তারপর যখন তারা রাতে ঘুমিয়ে পড়ে তখন নেইল একটা দুঃস্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে ওঠে। অ্যান্ডিরা তখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে? তখন নেইল বলে আমি স্বপ্নে দেখেছি একটা মেয়েকে লোহার বাক্সে করে আটকে সাগরে ফেলে দেওয়া হচ্ছে। তখন তারা নেইলকে শান্ত করে বলে তুমি যাকে স্বপ্নে দেখেছো ওর নাম কুইনি, সেও আমাদের মধ্যেই একজন ছিল, সে ছিল প্রথম অমর যোদ্ধা যাকে অ্যান্ডি পেয়েছিল। আমাদের টিমে তখন কুইনি আর অ্যান্ডি ছিল, আমরা এসেছি আরো অনেক পরে। অ্যান্ডি আর কুইনি একসাথে শত শত বছর কাটিয়েছে, হাজারো যুদ্ধ লড়েছে। কুইনি খুব বড় মাপের যোদ্ধা ছিল, ওরা দুজনে তখন পৃথিবী জুড়ে সব নির্দোষ বন্দীদের মুক্ত করছিল, বিনিময়ে তারা পেয়েছিল জাদুকরী ডাইনির অপবাদ, ফলে তাদেরকে বন্দী করা হয়। তো প্রথমত তাদের ফাঁসিতে ঝুলিয়ে মারার চেষ্টা করা হয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, তারা মরে না। তো এরপর তারা বিফল হয়ে তাদেরকে নানানভাবে মারার চেষ্টা করে, কিন্তু কোনো বুদ্ধিতেই কাজ হয় না। উপায় না পেয়ে কুইনিকে একটা লোহার বাক্সে বন্দী করে তারা সাগরের পানিতে ডুবিয়ে দেয়, কিন্তু অ্যান্ডিকে কিছু করতে পারে না। অ্যান্ডি সেখান থেকে বেঁচে পালাতে সক্ষম হয়। আর আমরা গত 500 বছর ধরে কুইনিকে খুঁজছি, কিন্তু কেউই বলতে পারে না তাকে জাহাজ থেকে কোথায় ফেলে দেওয়া হয়েছে। ভাই
ভাইরে ভাই, এই মুভিটির স্ক্রিপ্ট যে লিখেছে তার লেখনী এতটাই গভীর যে তাকে নোবেল অনায়াসেই দেওয়া যায়। মানে প্রতিটি কথাকে এত স্মুথ ভাবে ডেলিভার করেছে আর যতটা যত্ন সহকারে উপস্থাপন করেছে শুনলে অটোমেটিক আপনি ইমোশনাল হয়ে যাবেন। আর সাউন্ড ডিজাইনারের কথা তো নাই বললাম। আমার যেটা মনে হয় এই মুভির সাউন্ড ডিজাইনারের জন্মই হয়েছে ক্যাস্টেল ক্লিয়ার সাউন্ড মিক্সিং করার জন্য। যাই হোক, যখন তারা এসব গল্প করছিল তখন নেইল একদম ইমোশনাল হয়ে বাইরে এসে কাঁদতে ধরে আর তার পিছে পিছে অ্যান্ডিও সেখানে এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। আর ওদিকে তখন কপলির টিম তাদের আড্ডার জায়গায় ঢুকে পড়ে এবং বুকারের পেটে বম ব্লাস্ট করে তার নাড়ি ভুড়ি বের করে দেয়। অ্যান্ডি শব্দ পেয়ে সেখানে দৌড়ে যায় এবং বুকারকে জাগানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও বুকারের জ্ঞান ফেরে না। তখন অ্যান্ডি কাঁদতে শুরু করে, ঠিক তখনই বুকারের জ্ঞান ফেরে। তখন অ্যান্ডি নেলকে বুকারের কাছে রেখে কপলি টিমের মোকাবেলা করতে যায় এবং একটা সেই গানের পাশাপাশি ফাইটিং চলতে থাকে। পার্সোনালি একটা কথা বলি, এই মুভির গানগুলো জোশ 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 দেন জোশ। আমি আবারও বলছি, যারা আমার মতো ইংলিশ গান পছন্দ করেন এই মুভির গানগুলো প্লিজ একটু শুনে দেখতে পারেন। ফাইটিং এর এক পর্যায়ে কপলির টিম জো আর নিককে উঠিয়ে নিয়ে পালিয়ে যায় এবং কপলি তাদেরকে একটা প্লেনে উঠিয়ে সেই ওষুধ কোম্পানির মালিকের কাছে নিয়ে যায়, মানে স্যাম্পল কালেকশনের জন্য আর কি। যাই হোক, এদিকে অ্যান্ডিরা তখন গাড়ি নিয়ে একটা পুরোনো জঙ্গলে যায় আর সেই জঙ্গলের ভিতরে থাকে একটা গোপন গুহায় আশ্রয় নেয়। নেল তখন অ্যান্ডিকে জিজ্ঞেস করে, এই গুহার কথা তুমি জানলে কেমন করে? অ্যান্ডি তখন বলে এই গুহাটা আমি আবিষ্কার করি 1150 সালের একটা যুদ্ধের সময়। আমি সেই সময়ে আমার জিনিসপত্র এখানে লুকিয়ে রাখতাম এবং মাঝে মাঝে শেল্টার হিসেবে এটাকে ইউজ করতাম। সে আরো বলে, এখন এসব কথা বাদ দিয়ে কপলিকে খুঁজতে হবে। জানি না জো আর নিকিকে নিয়ে তারা কি করছে। পরের সিনে দেখা যায় কপলি জো আর নিকিকে সেই ওষুধ কোম্পানির মালিকের ল্যাবে নিয়ে আসে এবং তিনি তাদের উদ্দেশ্যে বলে, আমি ভিডিও ক্লিপে দেখেছি তোমাদের আশ্চর্য ক্ষমতা, কিন্তু এই এআই এর যুগে আমি ভিডিও ক্লিপে বিশ্বাস করতে চাই না। এটা বলতে বলতে সে নিকের দেহে ছুরি দিয়ে এলো পাতারে আঘাত করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই নিকের সব ক্ষত মুছে যায়। তো তারপর তারা জো এবং নিককে অজ্ঞান করে ল্যাবে নিয়ে যায়। তবে এই ব্যাপারটা কপলির খারাপ লাগে। সে বলে, মিস্টার ম্যারিক, আমি আপনাকে যতটুকু হেল্প করছি এটা শুধুমাত্র বিজ্ঞানের উন্নতির জন্য, আপনার পার্সোনাল প্রফিটের জন্য নয়। সো তাদের উপর জুলুম করা বন্ধ করবেন। অ্যাকচুয়ালি কপলিকে আমরা ভিলেন ভাবছি, কিন্তু ব্যাপারটা মনে হয় সেরকম না। যাই হোক, মুভির একটু এগুলি মনে হয় বিষয়টা ক্লিয়ার হবে। তো এদিকে গুহায় অ্যান্ডি আর বুকার তখন ল্যাপটপ বের করে কপলির লোকেশন খুঁজতে থাকে আর অ্যান্ডি তখন ঘাড়ে একটু পেন ফিল করে, তাই সে ঘাড়ে হাত দিয়ে দেখে মারপিটের সময় তার হয়তো সেখানে চোট লেগেছিল, সেখান থেকে রক্ত পড়ছে। এটা দেখে তো অ্যান্ডি আশ্চর্য হয়ে যায়, কারণ এরকম হওয়ার তো কথাই না, আর তার ক্ষত তো এতক্ষণে মিশে যাওয়ার কথা। অ্যান্ডি তখন বুঝতে পারে যে তার সময় শেষ, মানে তার বডি সেল রিকভার করা বন্ধ করে দিয়েছে। এরপর সে কাউকে কিছু না বলে সেই গুহা থেকে বেরিয়ে চুপি চুপি একটা মেডিকেল স্টোরে যায় এবং কিছু অ্যান্টিসেপটিক আর ব্যান্ডেজ কিনে সে শপকিপারকে জিজ্ঞেস করে, এখানে বাথরুম আছে? তখন শপকিপার তাকে বলে, না বাথরুম নেই, তবে স্টোর রুম আছে। সে আরো বলে, আমি কি আপনার হেল্প করতে পারি? অ্যাকচুয়ালি শপকিপারটি তাকে আপসেট এবং ইরিটেট দেখে বুঝতে পারে ইনি হয়তো কোনো বিপদে পড়েছেন। যাই হোক, সে শপকিপার তখন অ্যান্ডিকে ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে দেয়। তখন অ্যান্ডি ওনাকে জিজ্ঞেস করে, আমার কিভাবে এরকম হলো জিজ্ঞেস করবেন না? উত্তরে মহিলাটি বলে, কি দরকার সেসব জিজ্ঞেস করার? আপনি বিপদে পড়েছেন, আমি আপনাকে হেল্প করছি, এটাই কি যথেষ্ট না? আজকে আমি আপনার উপকার করছি, তাহলে হয়তো আপনি অন্য কারো উপকার করবেন। এর জন্য কি দরকার কারো পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার? অ্যাকচুয়ালি মহিলাটি একদম আমার টাইপের কথা বলছে আর কি। আমরা বাঙালিরা হলাম আতেল টাইপের, মানে কারো একটু উপকার করলে তার নারী ভুরি জানার চেষ্টা করি। পরদিন কোনো চায়ের দোকানে বসে নিজের ঢোল নিজেই পেটাতে শুরু করি, মানে আমি কালকে অমুককে হেল্প করেছি, উনি অমুক করে তমুক করে, উনি অমুক পেশার লোক, বাড়ি অমুক খানে, মানে এই বেলা 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 বেলা। তো যাই হোক, অ্যান্ডি সেখান থেকে গুহায় ফিরে আসে। ওদিকে ল্যাবে জো আর নিকের টেস্টিং চলে। তখন কপলি সেখানে গিয়ে ম্যারিক, মানে সে ওষুধ কোম্পানির মালিককে জিজ্ঞেস করে, এই টেস্ট শেষ হতে কতদিন সময় লাগবে? উত্তরে ম্যারিক বলে, ধরে নাও এই টেস্ট কখনো শেষই হবে না, কেননা আমি যদি তাদের স্যাম্পল কালেক্ট করে ওষুধ আবিষ্কার করতে ব্যর্থ হই তবে তাদের আমি কখনোই ছেড়ে দেবো না। কেননা তাদেরকে যদি আমি ছেড়ে দেই, আমার যে কম্পিটিটর কোম্পানিগুলো আছে তারা তাদের উপর আবার নতুন করে টেস্ট করবে, এক্সপেরিমেন্ট করবে এবং তারা হয়তোবা কেউ এই ওষুধটা আবিষ্কার করতে সক্ষম হবে। তো তারা যখন সফলতা পাবে তখন আমি পাবো বঞ্চনা। তাই আমি জেনে শুনে কখনোই বঞ্চনা পেতে চাইবো না। আমি যদি অসফল হই তাহলে তাদেরকে কখনোই ছেড়ে দেবো না, এটা মনে রেখো। তাদেরকে আটকে রাখবো কোনো অন্ধকার বাংকারে আজীবনের জন্য। এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই অ্যান্ডিরা কপলির লোকেশন ট্রেস করে ফেলছে এবং কপলির বাসায় চলে এসছে। আর কপলিকে গান পয়েন্ট করে নিয়ে জিজ্ঞেস করে জো আর নিক কই। ঠিক তখনই একটা অবাক করা ঘটনা ঘটে। দেখা যায় বুকার পেছন থেকে অ্যান্ডিকেই গুলি করে আর তার হাত বেঁধে যায়। তখন কপলি বলে, আমার বউ মরার পর আমি তোমাদের উপর অনেক রিসার্চ করি এবং জানতে পারি তোমরা শত শত বছর ধরে পৃথিবীর উপকার করে আসছো। কপলি যখন এসব বলছিল তখন অ্যান্ডি কাঁদতে ধরে এবং বুকারকে বলে, তুমি আমাকে ধোকা দিয়ে কপলির সাথে হাত মেলাবে এটা আমি কখনো ভাবিনি। তখন বুকার বলে, দেখো অ্যান্ডি, আমরা তো শত শত বছর ধরে মানব জাতির উপকার করে আসছি, তো কপলি যেটা করছে সেটা তো মানুষের উপকারের জন্যই করছে। মানে তারা যদি আমাদের ডিএনএ দিয়ে ওষুধ আবিষ্কার করে মানুষের আয়ু বাড়াতে পারে তাহলে ক্ষতি কি? এখানে তো মানুষের উপকারই হচ্ছে। অ্যাকচুয়ালি অ্যান্ডিরা কিন্তু এখনো কপলিকেই মেন লোক হিসেবে মনে করছে এসবের জন্য, কিন্তু মেইন নাটের গুরু যে ম্যারিক এটা তারা এখনো জানে না। যাই হোক, বুকার যখন অ্যান্ডিকে এসব বোঝাচ্ছিল তখন সে খেয়াল করে অ্যান্ডির গুলি লাগার জায়গা দিয়ে এখনো রক্ত বেরোচ্ছে। মানে বুকার তো আর জানে না যে অ্যান্ডির বডি সেল গত রাত থেকে কাজ করা বন্ধ করে দিয়েছে, জানলে তো আর সে গুলি করতো না। আসলে সে অ্যান্ডিকে মূলত গুলি করেছে তাকে কিছু সময়ের জন্য থামিয়ে রেখে কপলির ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য, না হলে তো অ্যান্ডির যে রাগ এতক্ষণে তো কপলিকে পিটিয়ে একদম তক্তা বানিয়ে ফেলতো। যাই হোক, অ্যান্ডি তখন বুকারকে বলে গত রাত থেকে তার সেল কাজ করা বন্ধ করে দিয়েছে। তখন বুকার কপলিকে বলে তাড়াতাড়ি তাকে হসপিটালাইজড করতে। তো তারা যখন তাকে হসপিটালে নেওয়ার জন্য উঠাতে ধরে তখনই সেখানে ভিলেন ম্যারিক চলে আসে আর তাদের সবাইকে ল্যাবে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। কপলি তখন ম্যারিককে বলে, তোমার সাথে আমার এরকম
এরকম ডিল হয়নি। আমার স্ত্রী অকালে মারা গেছে বলে আমি তার স্মরণে এই আয়ু বাড়ানোর ওষুধের গবেষণায় তোমাকে হেল্প করেছি, যাতে করে আর কেউ আমার মতো অকালে ভালোবাসার মানুষকে না হারায়। আর তুমি সেই মানুষকে মেরে এই মানুষের উপকার করতে যাচ্ছ, এটা তো আমি কিছুতেই হতে দেবো না। কিন্তু তখনই কপলির মাথায় একটি বাড়ি দিয়ে কপলিকে অজ্ঞান করে বুকার আর অ্যান্ডিকে ল্যাবে ধরে নিয়ে যাওয়া হয়। তো পরের সিনে দেখা যায় নেল কপলির বাড়ি আসে আর তাকে গান পয়েন্ট করে জিজ্ঞেস করে বাকি সবাই কোথায়। তো এখানে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে নেল কোথায় ছিল আর এখানে বা কি করে এলো। তো ব্যাপারটা হচ্ছে নেলকে মূলত প্ল্যান করে এখানে আনা হয়নি। অ্যান্ডি নেলকে বলে এসেছিল যদি এই সময়ের মধ্যেই আমরা কপলির বাড়ি থেকে ফিরে না আসি তাহলে ব্যাকআপ সাপোর্ট হিসেবে তুমি সেখানে যাবে। যাই হোক, কপলি তখন নেলকে বলে ওরা আমার এখানে নেই, তবে কোথায় আছে সেটা আমি জানি আর আমি তাদের হেল্প করতে চাই। তো তারপর তারা দুজনে ম্যারিকের ল্যাবে যায় এবং মুভির শেষ মারামারি শুরু হয়। কিন্তু এখন আমি ভেবে পাচ্ছি না আসলে মারামারির সিন কিভাবে এক্সপ্লেইন করব। তো আপনারা মারামারি দেখতে থাকুন আর আমি কিছুক্ষণ আপনাদের সাথে পার্সোনাল গল্প করি। গল্প আর কি করব, গল্পগুলো তো আমরা বাঙালিরা দুঃখের কথা শেয়ার করাকেই বুঝি। তো আমার একটা নতুন দুঃখের কথা বলি, আর সেটা হচ্ছে স্ক্রিপ্ট লেখার প্যারা। এই মুভিটির স্ক্রিপ্টের কথাই ধরুন, এটা যখন লেখা শুরু করি তখন বাজে রাত 8টা আর লেখা শেষ হলো ভোর 4টায়। শুধু স্ক্রিপ্ট লেখাই শেষ হলো না, এর সাথে 8টি বিড়ি, 4 মগ কফি, 3বার হিসু করাও কিন্তু আমার শেষ হলো। তো আপনারা যদি কেউ আপনাদের পছন্দের 2-1টি মুভি স্ক্রিপ্ট করে পাঠান তাহলে আমার নতুন কষ্টটা একটু কমে আর কি। যাই হোক, মুভির শেষে ম্যারিকে মারার দৃশ্যটি একদম জোশ ছিল। মানে নেল ম্যারিকে নিয়ে একদম ছাদ থেকে নিচে লাফ দেয় এবং এতে ম্যারিক মরে যায়। আর যেহেতু নেল অমর তাই নেলের কিছু হয় না। যাই হোক, তারা সবাই মিলে আবার আগের মতো মিলেমিশে দিন কাটাতে থাকে। এর মাধ্যমে আমার পছন্দের তালিকায় থাকা শীর্ষ এই মুভিটি শেষ হয়ে যায়। তো টেক কেয়ার, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই এবং মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা আপনার উপর ডিপেন্ডেড আর কি। অ্যাকচুয়ালি আমি প্রতিটি ভিডিওর শেষে আপনার উপর ডিপেন্ডেড মানুষগুলোকে কেন ভালো রাখতে বলি জানেন? সেটা জানতে হলে আগে জানতে হবে আপনার উপর ডিপেন্ডেড কারা কারা। আপনি যদি ছেলে মানুষ হন তাহলে আপনার উপর ডিপেন্ডেড আপনার বাবা মা, আপনার স্ত্রী সন্তান। আর যদি মেয়ে মানুষ হন তাহলে আপনার বাবা মা, স্বামী সন্তান, শ্বশুর শাশুড়ি, এরা আপনার উপর ডিপেন্ডেড। জাস্ট এদেরকে ভালো রাখুন, আর কারোর কথা চিন্তা করার কোনো দরকার নেই। সমাজে কারো কাছে ভালো সাজার জন্য কাউকে তেল মারারও কোনো দরকার নেই। সমাজ আপনার কখনো 2 পয়সার উপকার করবে না। সমাজ জাস্ট যতটুকু করবে সবটাই ক্ষতি। তাই নিজেকে সামাজিক জীব দাবি না করে পারিবারিক জীব হিসেবে গড়ে তুলুন।